অডিও বুক বাই ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের উপন্যাস আজ চিত্রার বিয়ে, আজকের চতুর্থ পর্ব। ভাইজান সম্পর্কে এইভাবে কথা বলবে না। তোমার ভাইজান সম্পর্কে কিভাবে কথা বলতে হবে? নীল ডাউন হয়ে? ফরিদার চোখে পানি এসে গেল। জহির কঠিন গলায় বলল, চোখের পানি মোছো, এখনই মোছো, আর কাপড় পরো। ফরিদা কাঁদতে কাঁদতে বলল, কাপড় পরবো কেন? জহির কঠিন গলায় বলল, হাতে নাতে চোর ধরব। তোমার ভাইজানকে জিজ্ঞেস করব ইলিশ মাছের সঙ্গে কত টাকা দিয়েছেন। আজ আমি হেস্তনেস্ত করব, ধান কুটে বের করে ফেলব কত ধানে কত চাল। ফরিদা হতাশ বোধ করছে। জহিরের কোটের পকেট থেকে সে কোনো টাকা নেয়নি, কিন্তু অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হচ্ছে অপরাধ না করেও অপরাধ স্বীকার করে নেওয়াটা মঙ্গলজনক হবে। সে আঁচলে চোখ মুছতে মুছতে বলল, তোমার কোটের পকেট থেকে আমি টাকা নিয়েছি। এখন কি করবে? আমাকে মারবে? গায়ে গরম চা ঢেলে দেবে? জহির কিছু বলছে না, চায়ের কাপে চুমুক দিচ্ছে। তার ভাবভঙ্গি শান্ত। এই শান্ত ভঙ্গিটাকেই ফরিদার ভয়। ভয়ঙ্কর কিছু করার আগে আগে মানুষ শান্ত হয়ে যায়। জহির কি করতে পারে ফরিদা দ্রুত চিন্তা করছে। চড়-থাপ্পড় দিতে পারে, দিলে খারাপ না। বাবু বাসায় নেই, সে দেখবে না। ঘরে কোনো কাজের লোকও নেই, কেউ জানবে না। এই জাতীয় দৃশ্য কাজের লোকদের দেখা মানে ভয়ঙ্কর ব্যাপার। প্রতিটি ফ্ল্যাটের লোকজন জানে যায়। গায়ে গরম চা ঢেলে দিতে পারে, আগে একবার দিয়েছে। ভাগ্যিস মুখে পড়েনি, কাঁধে আর বুকে পড়েছিল। ফুসকা পড়ে ঘা হয়ে বিশ্রী অবস্থা। ডাক্তারের কাছে গিয়ে ব্লাউজ খুলে বুক দেখাতে হয়েছে। চোখ দিয়ে দেখলেই বোঝা যায় কতটুকু পুড়েছে, কিন্তু সেই বদ ডাক্তার আবার নানান ভঙ্গিমায় হাত দিয়ে ছুঁয়ে দেখেছে। ওষুধ দিয়ে বলেছে কাল আবার আসবে, ড্রেসিং করে দেব। বুকের সেন্সিটিভ স্কিন পড়েছে তো, এই জন্যেই চিন্তা। কথা শেষ করে ব্যাটা আবার বুকে হাত দিয়েছে। জহির যদি আজ গায়ে চা ঢেলে দেয় তেমন কোনো সমস্যা হবে না। চা ঠান্ডা হয়ে গেছে, শরীর পুড়ে গেলেও ডাক্তারের কাছে যেতে হবে না। আগের বারের মলমটা এখনও আছে, ফরিদা যত্ন করে তুলে রেখেছে। একবার চা ফেলে দিয়েছে, অভ্যাস হয়ে গেছে, আবারও ফেলবে। জহির তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, এর আগেও কয়েকবার বের করেছে। বের করে দিলে খুবই খারাপ হবে, ফরিদার ভয়ঙ্কর কষ্ট হবে। বাসা থেকে বের করে দিলেই ফরিদার মনে হয় এই পৃথিবীতে তার কেউ নেই। তার তখন ইচ্ছে করে কোনো চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে পড়তে। সাহসে কুলায় না, তার সাহস খুব কম। রহমান সাহেব বাসায় ফিরলেন রাত 8টায়। ঘরে ঢুকতেই শায়লার সঙ্গে দেখা। শায়লা গম্ভীর মুখে বললেন, পেছনের বারান্দায় এসো, তোমার সঙ্গে কথা আছে। রহমান সাহেবের বুক ধক করে উঠল। খারাপ কিছু কি ঘটেছে? সময় ভালো না, সবার জন্য দুঃসময়। চারদিকে খারাপ খারাপ ঘটনা ঘটছে। তার বাড়িতেও যে ঘটবে এটা বিচিত্র কিছু না। তার কোনো মেয়ের মুখে কি কেউ এসিড মেরেছে? মাইক্রোবাসে করে একদল যুবক এসে উঠিয়ে নিয়ে গেছে চিত্রাকে। রহমান সাহেবের বুক ধক ধক করছে। তিনি ক্ষীণ গলায় বললেন, কি হয়েছে? শায়লা গলা নামিয়ে বললেন, তোমার বোন বিছানা বালিশ নিয়ে চলে এসেছে। এখন থেকে নাকি আমাদের সঙ্গেই থাকবে। রহমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা। শায়লা বললেন, ও আচ্ছা মানে? তুমি এখনই তাকে তার বাসায় রেখে আসবে। কাল আমার মেয়ের এঙ্গেজমেন্ট, এই সময় আমি বাড়িতে কোনো ঝামেলা রাখব না। ঝামেলা কেন? অবশ্যই ঝামেলা। তোমার এই বোনকে আমার খুবই অপছন্দ, শুধু আমার না, বাড়ির সবারই। সে সুযোগ পেলেই জিনিসপত্র সরায়। চিত্রার মামা আমেরিকা থেকে চিত্রার জন্যে ফ্লেক্সিবল কলম পাঠিয়েছিল। চিত্রার কত শখের জিনিস, সেই জিনিস সরিয়ে ফেলল। তোমার বোনের বাসায় যখন সেই কলম পাওয়া গেল, সে বলল চিত্রার কলমটা দেখে তার খুবই পছন্দ হয়েছে। সে গুলশান বনানীর মার্কেট ঘুরে ঘুরে অবিকল চিত্রার কলমের মতো একটা কলম কিনেছে। রহমান সাহেব বললেন,
বিদেশি সব জিনিসই এখন দেশে পাওয়া যায়। শালা কঠিন গলায় বললেন, বোনের পক্ষে কোনো ওকালতি করতে হবে না। তোমার বোনকে তুমি চেনো না, আমি হাড়ে হাড়ে চিনি। আমার মুক্তা বসানো গলার হার সে যে নিয়েছে আমি পুরোপুরি নিশ্চিত। রহমান সাহেব ক্লান্ত গলায় বললেন, ও থাকতে এসেছে কেন? সেটা তাকেই জিজ্ঞেস করো। হেন তেন নানান কথা বলছে। তার গায়ে নাকি গরম চা ফেলে দিয়েছে, বাসা থেকে বের হয়ে যেতে বলেছে, কুৎসিত গালাগালি করেছে। সেটা তাদের ব্যাপার, আমি তাতে নাক গলাবো না। তুমি তোমার গুণবতী বোনকে তার বাসায় রেখে আসো। তা যদি না পারো, শেরাটন হোটেলে স্যুট ভাড়া করে সেখানে রাখো। আমার এখানে রাখতে পারবে না। আচ্ছা দেখি, আচ্ছা দেখি না, এখনই যাও, রিক্সা ডেকে নিয়ে এসো, তারপর বোনকে নিয়ে রিক্সায় ওঠো। আজকের রাতটা থাকুক, কাল সকালে আমি দিয়ে আসবো। অবশ্যই না, যাও রিক্সা আনো। রিক্সায় উঠতে উঠতে কাঁদো কাঁদো গলায় বলল, ভাইজান, আমরা কোথায় যাচ্ছি? তোর বাসায় তোকে দিয়ে আসি, জহিরের সঙ্গে মিটমাট করিয়ে দেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আবার ঝগড়া মিটেও যায়। ওই বাড়িতে যাওয়া আমার পক্ষে সম্ভব না ভাইজান। ওই বাড়ি ছাড়া যাবি কোথায়? তোমার কাছে কয়েকদিন থাকতে পারবো না? রহমান সাহেব চুপ করে রইলেন। ফরিদা বলল, ভাইজান, তুমি বুঝতে পারছো না, বাবুর বাবা তোমাকে খুবই অপমান করবে। তুমি সোজা সরল মানুষ, তোমাকে অপমান করলে আমার খারাপ লাগবে। রহমান সাহেব বোনের পিঠে হাত রেখে নরম গলায় বললেন, আত্মীয় স্বজনের মধ্যে আবার মান অপমান কি? রাগের সময় জহির কিছু উল্টাপাল্টা কাজ করেছে, এখন নিশ্চয়ই রাগ পড়ে গেছে। এখন সে লজ্জিত। দেখবি আমি সব ঠিক করে দিয়ে আসবো। রাতে তোদের সঙ্গে ভাত খাবো, দরকার হলে রাতটা তোদের সঙ্গে থাকবো। ভালো সময় কত থাকতে বলেছি, তুমি থাকোনি, আজ থাকবে। তুই কাঁদিস না, বেশি কাঁদা হার্টের জন্যে খারাপ, হার্টে প্রেশার পড়ে। আমি পত্রিকায় পড়েছি। তুই বরং এক কাজ কর, মনে মনে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাক, এতে বিপদ কাটা যায়। আমি নিজেও পড়ছি। ফরিদা বড় ভাইয়ের কথা অনুযায়ী মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ছে এবং তার মনে হচ্ছে এতে কাজ দিবে। বাসায় গিয়ে দেখবে জহিরের রাগ পড়ে গেছে, সে ভালো মানুষের মতো বসে আছে। ফরিদাকে দেখে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলবে, তাড়াতাড়ি খাবার দাও তো, খিদে লেগেছে। বাবু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম থেকে তোলো। মুরগির কোরমা রান্না করাই আছে, পোলাও রেঁধে ফেলতে হবে। ভাইজান খাবে বলেছে, তার জন্যে ঝাল তরকারি একটা থাকলে ভালো হতো। ঘরে বেগুন আছে, বেগুন ভেজে দিলে হয়। বেগুনটা আজ অন্যরকমভাবে ভাজি করবে। বেগুন কুচি কুচি করে, তার সঙ্গে নারকেল। ভাইজান রাতে থাকবে। পরিষ্কার চাদর আছে কিনা কে জানে, মনে হচ্ছে নেই। বিছানার চাদর ফরিদা নিজে ধুতে পারেন, লন্ড্রিতে ধোয়াতে হয়। লন্ড্রিতে পাঠানোর কাপড় এসে এক জায়গায় রেখে দেয়, পাঠানো হয়নি। এরপর থেকে গেস্ট রুমের জন্য এক সেট চাদর, বালিশের কভার ধুয়ে তুলে রাখতে হবে। ভাইজান, কী রে? মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তোমার কেমন লাগছে? কোনো রকম লাগছে না, আমার অদ্ভুত লাগছে। মেয়েটা বড় হয়েছে, আমার কাছে মনেই হয় না। ছেলেবেলায় ও যে দাড়িওয়ালা মানুষ দেখলেই কাঁদতো, এটা কি তোমার মনে আছে? না। কি আশ্চর্য, তোমার মনে থাকার তো কথা। দাড়িওয়ালা কাউকে দেখলেই ও ভয়ে সিটিয়ে যেত, চিৎকার করে কান্না। তখন আমি তাকে বলতাম, দেখিস, তোর বিয়ে হবে দাড়িওয়ালা বরের সঙ্গে। ভাইজান, ওর বরের কি দাড়ি আছে? আমি সাধারণ দাড়ির কথা বলছি না, ফ্রেঞ্চ কাট টাইপ স্টাইলিশ দাড়ি। জানি না তো। সে কি, তুমি ওর বরকে এখনো দেখোনি? না। ওর বরের নাম কি? জানি না। সত্যি জানো না? জানতাম, এখন ভুলে গেছি। তুমি তো ভাইজান খুবই আশ্চর্য মানুষ। হুম, তুমি অবশ্যই আগে থেকেই আশ্চর্য ছিলে। এখন যত দিন যাচ্ছে ততই বেশি আশ্চর্য মানুষ হচ্ছ। তোমাকে যে ওষুধগুলি খেতে দিয়েছিলাম সেগুলো খাচ্ছ? হুম। তোমার চেহারা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। চেহারার মধ্যে ভিখিরি ভিখিরি ভাব এসে গেছে। মাথার সব চুল পাকা। তোমার পাশে ভাবিকে দেখলে মনে হয় ভাবি তোমার মেয়ে। তুমি চুলে কলপ দিও তো। আচ্ছা।
তুমি মুখে বলবে আচ্ছা, কিন্তু আসলে দেবে না। আমি ব্যবস্থা করব। রাতে তুমি তো আমার এখানে থাকবে। আমি দোকান থেকে বাবুর বাবাকে দিয়ে একটা কলপ আনিয়ে সকালে চুলে কলপ দিয়ে দেব। আচ্ছা। ফরিদাদের ফ্ল্যাটে বাতি জ্বলছে, লোকজনের কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব বললেন, তোর বাসায় মনে হয় অনেক লোকজন। ফরিদা ক্ষীণ গলায় বলল, ওর বন্ধুরা এসেছে, তাস খেলছে। ফরিদা কিছুটা নিশ্চিন্ত বোধ করছে। বন্ধুদের সামনে জহির নিশ্চয়ই খুব খারাপ ব্যবহার করবে না। তাছাড়া সঙ্গে তার বড় ভাই আছে। বাবুর জন্যও ফরিদার একটু দুশ্চিন্তা হচ্ছে। বাবু কি বাসায় আছে, ঘুমিয়ে পড়েছে, নাকি জহির বাবুকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে? ফরিদা ভয়ে ভয়ে কলিং বেল টিপল। একবার, দুবার, তিনবার। চতুর্থবার কলিং বেল টিপতেই জহির বের হয়ে এলো। তার পরনে লুঙ্গি, খালি গা। ফরিদার বুক ধক করে উঠল। জহির মদ খেয়েছে? তার চোখ লাল। মদ খেলেই জহিরের চোখ লাল হয়ে যায়, ঠোঁট ফুলে ওঠে। নেশাগ্রস্ত মানুষ কোনো কিছুরই ধার ধারে না। সে কি করবে কে জানে। নোংরা গালিগালাজ না করলেই হয়। মদ খেলেই জহিরের মুখ থেকে কুৎসিত সব গালাগালি বের হয়। বস্তির লোকেরা যে ভঙ্গিতে বলে, তোর মাকে এই করি, সেও ঠিক তাই বলে। তাদের চেয়েও খারাপভাবে বলে। ফরিদার হাত পা কাঁপতে লাগলো। জহির কিছুক্ষণ তার স্ত্রীর দিকে তাকিয়ে থেকে রহমান সাহেবের দিকে তাকাল। থমথমে গলায় বলল, ভাইজান, আপনি এ হারামজাদিকে এখানে নিয়ে এসেছেন কেন? রহমান সাহেব থতমত খেয়ে গেলেন। জহির বলল, এই কুত্তিকে আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 3 তালাক বলেছি। সে এটা আপনাকে বলে নাই? রহমান সাহেব কি বলবেন বুঝতে পারছেন না। তার সব চিন্তাভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে। জহির বলল, একে নিয়ে চলে যান। যদি না যান তাহলে আপনার সামনেই মাগির পাছায় এক লাথি মেরে তাকে সিঁড়িতে ফেলে দেব। রহমান সাহেব কাঁদো কাঁদো গলায় বললেন, জহির, এইসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। এখনই একে নিয়ে বিদায় হন। রাগের মাথায় তালাক বললে তালাক হয় না। আপনাকে এতক্ষণ কি বললাম আমি? যা বলেছি ঠান্ডা মাথায় বলেছি, অনেক বিচার বিবেচনা করে বলেছি। এখন আপনি যান, নয়তো বোনের কারণে আপনি অপমান হবেন। জহির ঘরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিল। রহমান সাহেব কী করবেন বুঝতে পারছেন না। ফরিদাকে নিয়ে নিজের বাড়িতে ফেরা যাবে না। আত্মীয় স্বজন এমন কেউ নেই যার বাড়িতে তাকে নিয়ে তুলেন। ফরিদা নিঃশব্দে কাঁদছে। রহমান সাহেবের খুবই মায়া লাগছে। তার চেয়েও বেশি লাগছে ভয়। ফরিদা বলল, ভাইজান, এখন কি করব? রহমান সাহেব বললেন, বুঝতে পারছি না। তোমার কাছে কি টাকা আছে ভাইজান? আমাকে একটা হোটেলে নিয়ে যাও, রাতটা কাটুক। 70 টাকা আছে। তাহলে চলো কমলাপুর রেল স্টেশনে যাই, রেল স্টেশনে রাতটা কাটাই। আচ্ছা। আচ্ছা বলে রহমান সাহেব সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। ফরিদা বলল, কোথায় যাচ্ছ? রহমান সাহেব বললেন, 1 প্যাকেট সিগারেট কিনে আনি, তুই একটু দাঁড়া। আমার খুব পানির পিপাসা হয়েছে। ভাইজান, 1 বোতল পানি নিয়ে এসো। গলা কেমন শুকিয়ে গেছে। আচ্ছা, পানিও নিয়ে আসবো। রহমান সাহেব সিগারেট কিনলেন, সিগারেট ধরালেন। বড় 1 বোতল পানি কিনলেন, ফ্রিজের ঠান্ডা পানি। তারপর হাঁটতে শুরু করলেন নিজের বাড়ির দিকে। বোনের কাছে ফিরে যেতে ইচ্ছে করছে না। খালি পেটে সিগারেট খাওয়ার জন্যে তার সামান্য মাথা ঘুরছে, বমি বমি আসছে। তিনি পানির বোতলের মুখ খুলে বোতলের পানির অর্ধেকটা একটানে শেষ করে ফেললেন। বমি ভাব আরও বাড়ল, তৃষ্ণা মিটল না। তিনি রাস্তার পাশে বসে বমি করলেন। আগামীকাল মেয়ের এঙ্গেজমেন্ট। সব খাবার দাবারই আসছে বাইরে থেকে। ঘরের কোনো আইটেম না থাকলে খারাপ দেখা যায় বলেই শায়লা কাউনের চালের পায়েস বসিয়েছেন। রান্নাবান্নার ঝামেলা আগের রাতেই মিটিয়ে ফেলতে চান। আগামীকাল তিনি রান্নাঘরে ঢুকবেন না। তিনি চিত্রাকে এনে পাশে বসিয়েছেন। চিত্রার দায়িত্ব হলো মাঝে মাঝে চামচ দিয়ে পায়েস নেড়ে দেয়া, পায়েস যেন ধরে না যায়। শায়লা মেয়েকে দিয়ে এই কাজটা ইচ্ছে করেই করাচ্ছেন, যাতে বরপক্ষের লোকদের বলতে পারেন পায়েস রেঁধেছে চিত্রা। প্রসঙ্গ ছাড়া অবশ্যই কথাটা বলা যাবে না। প্রসঙ্গ উঠলে তবেই বলতে হবে। বরপক্ষের কেউ যদি পায়েস মুখে দিয়ে বলে, বাহ, খেতে ভালো হয়েছে তো, তাহলেই তিনি বলবেন পায়েস রেঁধেছে চিত্রা। চিত্রা বলল, মা, ফুপুকে এত রাতে ফেরত পাঠানো ঠিক হয়নি। বেচারি বিপদে পড়ে তার ভাইয়ের কাছে এসেছে।
আমার নিজের কোনো ভাই নেই, তারপরেও আমি বুঝতে পারছি যে কোনো বোনের অধিকার আছে বিপদে পড়লে তার ভাইয়ের কাছে আসা। শায়লা বিরক্ত মুখে বললেন, এইসব সাজানো বিপদ। দুদিন পর পর বিপদের কথা বলে উপস্থিত হয়, যখন চলে যায় তখন দেখা যায় আমার গলার হার নেই, তোর কানের দুল নেই। এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না। তার চেয়েও বড় কথা, তোর ফুপু যদি থেকে যায় এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে উল্টাপাল্টা কথা বলে সর্বনাশ করে দেবে। তো শ্বশুর কি হয়তো বলবে, জানেন আমার স্বামী আমাকে মাগি ডেকেছে আর গায়ে গরম চা ঢেলে দিয়েছে। চিত্রা বলল, তা অবশ্যই ঠিক। ফুপু ভয়ঙ্কর বোকা। কখন কি বলা উচিত, কাকে কি বলা যায়, এর কোনো ধারণাই নেই। আমাকে কি বলেছিল জানো মা? কি বলছিল? না থাক, মার সঙ্গে চিত্রার সব রকম কথা হয়, তারপরেও কিছু কিছু কথা না হয় ভালো। শালা তীক্ষ্ণ গলায় বললেন, তোর ফুপু কি বলছিল? এমন কোনো জরুরি কথা না, নারী পুরুষ সম্পর্কের বিষয়ে কিছু কথা, যা একজন ফুপু তার ভাইস্তিকে বলতে পারেন, এবং আমিও তোমাকে বলতে পারবো না। শালা রাগী গলায় বললেন, না বলতে চাইলে বলবি না। চিত্রা বলল, মা তোমার সঙ্গে আরেকটা ব্যাপারে ক্লিয়ার করতে চাই। আমি কিন্তু আগামীকাল গান গাইব না। তোকে তো গান গাইতে বলছি না। এখন বলছো না, কিন্তু সময় মতো ঠিকই বলবে। তুমি তবলচিকে খবর দিয়েছো, নিশ্চয়ই দাওয়াত খাবার জন্য খবর দাওনি। ওরা শুনতে চাইলে একটা গান করবি, এতে অসুবিধা কি? না, বিয়ের পর আমি গান ছেড়ে দেব। কেন? জানি না কেন, আমার মনে হচ্ছে বিয়ের পর আমার গান করতে ইচ্ছে করবে না। এরকম মনে হবার কারণ কি? জানি না। শায়লা হঠাৎ বললেন, চিত্রা তোর কি কোনো পছন্দের ছেলে আছে? চিত্রা পায়েস নাড়া বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ আছে। শায়লা হতভম্ব হয়ে গেলেন। চিত্রা বলল, এরকম হতাশ চোখে তাকাবার মতো কোনো কিছু না মা। আমার পছন্দের ছেলে আছে শুনে তোমাকে নার্ভাস হতে হবে না। বিয়ে করার মতো কোনো ছেলে না। তার মানে কি? চিত্রা সহজ গলায় বলল, কিছু ছেলে আছে যাদের পছন্দ করা যায়, কিন্তু বিয়ে করা যায় না। তোর কথা কিছুই বুঝতে পারছি না। ওই ছেলে করে কি? ওই ছেলেকে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা। আমি ওই ছেলের বিষয়ে তোমাকে কোনো কিছু বলবো না। তোর সঙ্গে পরে। চিত্রা জবাব না দিয়ে পায়েসের হাঁড়িতে চামচ নাড়া শুরু করল। শালা চিন্তিত মুখে বসে রইলেন। চিত্রাকে এখন কেমন যেন অচেনা লাগছে। কঠিন মেয়ে বলে মনে হচ্ছে। শায়লা খানিকটা হতাশও বোধ করছেন। তার মেয়ের পছন্দের একজন ছেলে থাকবে, তিনি কখনো তা জানতে পারবেন না, তা কেমন করে হয়? মীরা রান্নাঘরে ঢুকেছে। তার মুখ দেখে মনে হচ্ছে সে যে কোনো কারণেই হোক ভয় পেয়েছে। রাত্রে সে হঠাৎ হঠাৎ ভয় পায়, ভূতের ভয়। ভয় পেলেই ছুটে যেখানে লোকজন আছে সেখানে চলে আসে। শায়লা ছোট মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা ফিরেছে মা। কীরকম যেন করছে। কীরকম করছে মানে? মনে হচ্ছে আমাকে চিনতে পারছে না। তুমি একটু আসো তো মা। শায়লা উঠে দাঁড়ালেন। চিত্রাও উঠে দাঁড়াল। শায়লা চুলা থেকে পায়েসের হাঁড়ি নামিয়ে রাখলেন। পায়েস যদি পুড়ে যায় তা হবে অলক্ষণ। বিয়ের পায়েস পুড়ে যাওয়া ভালো কথা না। রহমান সাহেব তার ঘরে খাটেই বসে আছেন, সিগারেট টানছেন। শায়লা ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? রহমান সাহেব বললেন, কিছু হয়নি। শায়লা বললেন, বোনকে তার বাসায় দিয়ে এসেছ? রহমান সাহেব বললেন, হ্যাঁ। কোনো সমস্যা হয়নি? না। ঘরের মধ্যে সিগারেটের ছাই ফেলছ কী জন্যে? এস্টে চোখে পড়ছে না? রহমান সাহেব উঠে টেবিলের উপর থেকে এস্টে নিলেন। শায়লা বললেন, সিগারেট ফেলে হাত মুখ ধুয়ে এসে ভাত খাও। রহমান সাহেব সঙ্গে সঙ্গে হাতের আধ খাওয়া সিগারেট ফেলে দিলেন। তার কাজকর্ম খুবই স্বাভাবিক। মীরা এখন বাবার স্বাভাবিক আচার আচরণ দেখে অবাক হচ্ছে, অথচ বাবা একটু আগেই খুব অস্বাভাবিক আচরণ করছিলেন। কলিং বেল শুনে মীরা দরজা খুলল। রহমান সাহেব মেয়ের দিকে তাকিয়ে কাচুমাচু গলায় বললেন, ভেতরে আসবো? মীরা বিস্মিত হয়ে বলল, এইসব কি কথা বাবা, ভেতরে আসো। তিনি ভেতরে ঢুকে বললেন, কিছু মনে করবেন না, এই বাড়ির লোকজন সব কোথায়? মীরা হতভম্ব গলায় বলল, বাবা তুমি কি বলছো? তিনি শূন্য দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে থাকলেন। মীরা ছুটে গেল রান্নাঘরে।
এখন মনে হচ্ছে সবই স্বাভাবিক। শায়লা রান্নাঘরের দিকে গেলেন। চিত্রা গেল মায়ের সঙ্গে। মীরা এসে বসলো বাবার পাশে। মীরা বলল, বাবা সত্যি করে বলো তুমি কি আমাকে চিনতে পারছো? রহমান সাহেব বললেন, পারছি। বলো তো আমি কে? রহমান সাহেব হাসি মুখে বললেন, তুই মীরা। বাবা তুমি এমন অদ্ভুতভাবে হাসছো কেন? কই হাসছি না তো। রহমান সাহেব হাসতে শুরু করলেন, প্রথমে নিঃশব্দে, তারপর গা দুলিয়ে নিঃশব্দে। তার হাসির দমকে খাট পর্যন্ত নড়তে শুরু করছে। মীরা কাঁপতে কাঁপতে চেঁচিয়ে ডাকলো, মা মা। শায়লা বানু আবার ঘরে ঢুকলেন। বিরক্ত মুখে বললেন, কি হয়েছে? মীরা বলল, বাবা যেন কিরকম করে হাসছে। শায়লা স্বামীর দিকে তাকালেন। রহমান সাহেবের হাসি বন্ধ হয়েছে। তিনি স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, বসে আছো কেন? তোমাকে হাত মুখ ধুয়ে খেতে আসতে বললাম না? রহমান সাহেব বললেন, আসছি। আসছি না, এখন আসো। রহমান সাহেব বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালেন। শায়লা বললেন, আগামীকাল বিকেলে তোমার মেয়ের এঙ্গেজমেন্ট, এটা মনে আছে তো? রহমান সাহেব বললেন, কার এঙ্গেজমেন্ট? কার এঙ্গেজমেন্ট মানে? তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? আমি নানান যন্ত্রণায় অস্থির হয়ে আছি, আর যন্ত্রণা বাড়াবে না। তোমার সমস্যা কি? মাথা ব্যথা করছে। ভাত খেয়ে মাথা ব্যথার 2টা ট্যাবলেট খেয়ে ঘুমোতে যাও। আচ্ছা, আগামীকাল অফিসে যাবার দরকার নেই। বাড়িতে নানান কাজকর্ম। আচ্ছা, বরপক্ষের লোকজনদের সঙ্গে তুমি আগ বাড়িয়ে কথা বলতে যাবে না। চুপচাপ বসে থাকবে। আচ্ছা, ওরা কোনো প্রশ্ন করলে অল্প কথায় জবাব দেবে। দুনিয়ার ইতিহাস বলা শুরু করবে না। আচ্ছা, তোমার অফিসের কেউ কি আসবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কোথায় আসবে? শায়লা বানু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। তিনি অনেক যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন। বাড়তি যন্ত্রণা নিতে পারছেন না। তার খুবই বিরক্ত লাগছে। তিনি বিরক্তি চাপা দিয়ে ভাত বাড়তে গেলেন। বাবার সঙ্গে চিত্রা খেতে বসেছে। মীরা আগেই খেয়ে নিয়েছে। সে টেলিফোনে কথা বলছে। ওই টেলিফোনটা এসেছে, মজনু ভাইয়ের টেলিফোন। এখন মীরা গলার স্বরও চিনতে পারছে। মজনু ভাই চিবিয়ে চিবিয়ে কথা বলার চেষ্টা করছেন। এতে গলার স্বর ঢাকা পড়ছে না। মীরা, তুমি কি করছো? টেলিফোনে কথা বলছি। তোমার গলার স্বর এমন গম্ভীর কেন? ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। আগামীকাল তোমাদের বাড়িতে উৎসব। হ্যাঁ, উৎসব। আপনি কি করে জানেন? জানি। কি করে জানি বলা যাবে না। আচ্ছা শুনুন, আমি কি আপনাকে কখনো দেখেছি? হ্যাঁ, দেখেছ। আমি কি রোজই আপনাকে দেখি? হ্যাঁ, দেখো। তারপরেও চিনতে পারছি না। খুব কাছের মানুষকে চেনা যায় না। শোনো মীরা, তুমি আমার সঙ্গে আগে তুমি করে কথা বলতে। আজ আপনি করে কথা বলছো কেন? জানি না কেন বলছি। মীরা, তুমি কি আমার উপর রাগ করেছ? না। কিন্তু তোমার গলার স্বরে রাগ আছে। থাকলে কিছু করার নেই। রামিকে মতো শিবালভা। তার মানে কি? উল্টো করে বললাম, রামিকে মতো শিবালভা। মানে হলো, মীরা তোমাকে ভালোবাসি। ভালো। বজারেম লেপে না কয়, নাকে মাতো। তার মানে কি? তার মানে হলো তোমাকে না পেলে মরে যাব। মীরার রাগে গা জ্বলে যাচ্ছে। বেকুব টাইপ একটা মানুষ, যার প্রধান কাজ বাজার করা আর ঘর ঝাড় দেয়া, সে কেমন মেয়ে পটানোর খেলা শিখেছে? উল্টা কথা বলার খেলা খেলছে। মাকে এই ব্যাপারটা বলতে হবে। টেলিফোন শেষ করেই মীরা মাকে বলল, মা যা করার করুক। খাওয়া দাওয়া শেষ করে রহমান সাহেব পান মুখে দিয়ে ঘুমোতে গেলেন। চিত্রা গেল তার বাবার সঙ্গে। সে আজ বাবার সঙ্গে কিছুক্ষণ গল্প করবে। বাবার মধ্যে সে কেমন যেন দিশেহারা ভাব দেখছে। এটা তার ভালো লাগছে না। সে নিজেও দিশেহারা বোধ করছে। আগামীকাল যে একটা বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে, সেই ঘটনা সম্পর্কে এই বাড়ির কেউ কিছু জানে না। বাবাকে কি এই ঘটনা বলা যায়? কিংবা বাবার কাছে কি পরামর্শ চাওয়া যায়? জটিল সমস্যায় পরামর্শ দেবার ক্ষমতা কি বাবার আছে? রহমান সাহেব শুয়ে পড়েছেন। চিত্রা বাবার পাশে বসেছে। চিত্রা বলল, বাবা তোমার মাথা ব্যথা কি কমেছে? হ্যাঁ। না কমলে বলো, আমি মাথায় হাত বুলিয়ে দেব। রহমান সাহেব খুবই অস্বস্তির সঙ্গে বললেন, না, না লাগবে না। চিত্রা বলল, তুমি এত অস্বস্তি বোধ করছো কেন? মেয়ে তার বাবার মাথায় হাত বুলিয়ে দেবে, এতে অস্বস্তির কী আছে?
মাথা ব্যথা নেই, যা তুই ঘুমোতে যা। যাচ্ছি, তোমার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। বিয়ের পর তো আর গল্প করার সুযোগ হবে না। নাকি তোমার ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না, চিত্রা মাথা দুলাতে দুলাতে বলল। এবারের কেউ জানে না, কাল কিন্তু শুধু এঙ্গেজমেন্ট হবে না, বিয়ে হয়ে যাবে। ও আচ্ছা, তুমি এমনভাবে ও আচ্ছা বললে যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তুমি যে খুবই অদ্ভুত মানুষ, এটা বোধহয় তুমি জানো না। রহমান সাহেব হাসলেন। চিত্রা বলল, আহসান টেলিফোনে এই খবরটা বলেছে। ওরাই কাজে নিয়ে আসবে। এঙ্গেজমেন্টের পরপরই আহসানের বড় চাচা প্রস্তাবটা তুলবেন, বিয়ে হয়ে যাবে। শুধু যে বিয়ে হবে তাই না, বিয়ের পর ওরা সেদিনই আমাকে নিয়ে যাবে। আহসানকে? আশ্চর্য কথা বাবা, আহসানকে মানে? তুমি জানো না আহসানকে? না, যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে তার নামই আহসান। ও আচ্ছা, ঘটনাটা আমি শুধু তোমাকে বললাম। এদিকে আমি গোপনে গোপনে কি করেছি জানো? না, আমি আমার প্রয়োজনীয় সব জিনিস সুটকেসে ঢুকিয়ে ফেলেছি। এমনভাবে ঢুকিয়েছি যেন মা কিচ্ছু বুঝতে না পারে। ভালো করেছি না বাবা? হ্যাঁ, ভালো করেছিস। শ্বশুর বাড়িতে যাব, অথচ আমার নিজের একটা তোয়ালে থাকবে না, ওদের তোয়ালে ব্যবহার করতে হবে। এটা ঠিক না। বাবা, তোমার মনে হয় ঘুম পাচ্ছে, ঘুমাও। আচ্ছা, বাতি নিভিয়ে দেবো বাবা? হ্যাঁ। চিত্রা বাতি নিভিয়ে দিল। চলে যাবার আগে সে কিছুক্ষণ বাবার কপালে হাত রাখল। কপাল গরম হয়ে আছে, মনে হচ্ছে তার জ্বর আসছে। চিত্রা বাবার গায়ে চাদর টেনে দিল। ফরিদা অনেক রাত পর্যন্ত তার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে রইল। ভাইজান তাকে ফেলে চলে গিয়েছে, এজন্যে তার শুরুতে খুব মন খারাপ হয়েছিল। মন খারাপ ভাবটা অতি দ্রুত চলে গেল। তার কাছে মনে হলো, আরে বেচারা, বোনকে ফেলে চলে যেতে হচ্ছে, এর চেয়ে কষ্টের আর কি আছে। এই লজ্জা বেচারাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে। হয়তো বোনের বাসায় সে আর কোনো দিন আসবেও না। বেচারার এটা সেটা খাবার শখ, যখনই কিছু খেতে ইচ্ছে হয় বাজার করে নিয়ে আসে। এমন এক ভাব করে যেন বাজারটা সে করেছে তার বোনের জন্য। সপ্তাহে 3 দিন সে আসবেই। এসে যে গল্পগুজব করবে তা না, চুপচাপ বসে থাকবে, খবরের কাগজ পড়বে। 2 দিন আগের খবরের কাগজ দিলেও সমস্যা নেই, গভীর মনোযোগে সেটাই পড়ছে। কারো সম্পর্কে কোনো অভিযোগ নেই। এরকম মানুষ কয়টা হয়? নিজের জন্যে না, ফরিদার কষ্ট হতে লাগলো তার ভাইজানের জন্য। ফরিদার পানির পিপাসা খুব বেড়েছে। নিজের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে একবার কি সে বলবে পানি খাবো? ঘরে ঢুকবো না, বারান্দায় দাঁড়িয়েই খাবো। অতি পাষণ্ড ও তৃষ্ণার্ত মানুষকে পানি দেয়। জহির নিশ্চয়ই এত পাষণ্ড না। ফরিদা সাহস পাচ্ছে না। ঘরের ভেতর তাস খেলা হচ্ছে। জহিরের বন্ধুবান্ধব চলে এসেছে। মাঝে মাঝে হাসির শব্দ পাওয়া যাচ্ছে। হাসির ধরন থেকে বোঝা যাচ্ছে মদ খাওয়া হচ্ছে। মাতাল মানুষ কখন কি করে বসে তার ঠিক নেই। হয়তো বন্ধুদের সামনেই চর বসিয়ে দেবে। চর থাপ্পড় দেওয়ার অভ্যাস এই মানুষটার আছে। রেগে গেলে তার হুঁশ থাকে না। ফরিদার মনে হলো তার উচিত রাগ পড়ার সুযোগ দেয়া। তাস টাস খেলে মনটা ভালো হোক, রাতে আরাম করে ঘুমাক, সকালবেলা ঘরে ঢোকার আরেকটা চেষ্টা করা যাবে। শুরুতে ফরিদার মনে হচ্ছিল রাত কাটানোটা খুব সমস্যা হবে। তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এসেছে। ছাদে গিয়ে বসে থাকলেই হয়। এত রাতে কারোরই ছাদে আসার সম্ভাবনা নেই। তারপরেও কেউ যদি আসে, সে বলবে খুব গরম পড়ছে, ঘরে ঘুম আসছে না, তাই ছাদে হাঁটছি। তবে রাতে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলেও সমস্যা নেই, ছাদের সিঁড়ি ঘরে বসে থাকবে। ফরিদা ছাদে উঠে গেল। ফ্ল্যাট বাড়ির ছাদ সুন্দর থাকে। কাপড় শুকানোর জন্য এক এক ফ্ল্যাটের মালিক এক এক জায়গায় দড়ি টানে। ছাদটা হয়ে থাকে জালের মতো। ছাদে উঠে ফরিদার ভালো লাগলো। একটু করে এগোচ্ছে, একটা দড়ি হাত দিয়ে ছুটছে। এক ধরনের খেলা। ছাদের রেলিং ধরে সে নিচে তাকালো। সঙ্গে সঙ্গে তার মাথা ঘুরে উঠল। কি ভয়ঙ্কর! তার হাইট ফোবিয়া আছে। দোতলার বারান্দা থেকে সে নিচে তাকাতে পারে না। আর এখন সে দাঁড়িয়ে আছে 5তলা বাড়ির ছাদে। এত উঁচু থেকে নিচে তাকানোর ফলে আরও একটা ঘটনা ঘটল। ভয়ের সঙ্গে সঙ্গে তার ভালো লাগাটা বাড়ল।
সে এখন যে কোনো সময় ছাদ থেকে লাফ দিতে পারে। এই জীবনের সমস্ত সমস্যার সঙ্গে সঙ্গে সমাধান। কারোর যদি বড় ধরনের কোনো অসুখ হয় এবং সেই অসুখের ওষুধ হাতে থাকে, তাহলে তৃপ্তির যে ভাবটা হয়, ফরিদার তাই হচ্ছে। তার জীবনে অনেক সমস্যা, সেই সমস্যার সমাধান এখন তার হাতে আছে। সমাধান হাতে নিয়ে সে ঘুরছে। বাহ, কি আনন্দ! রাত ভোর হওয়া পর্যন্ত সময় আছে। যা করার সে ভোর রাতে করবে। ভোর না হওয়া পর্যন্ত সে ছাদে হাঁটাহাঁটি করবে। যদি ছাদ থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত সে নিয়ে ফেলে, তাহলে অবশ্যই কয়েকটা চিঠি লিখে যেতে হবে। চিঠিগুলি পলিথিন মুড়ে সঙ্গে রাখতে হবে। ছাদ থেকে লাফ দেওয়ার ফলে শরীর থেতলে রক্ত বের হবে। চিঠিগুলি পলিথিনে মোড়া না থাকলে রক্ত মেখে মাখামাখি হবে। কেউ পড়তেই পারবে না। সে একটা চিঠি লিখবে বাবুকে, একটা লিখবে চিত্রাকে, এবং সবশেষ চিঠিটা জহিরকে। বাবুর চিঠিটা সবচেয়ে ছোট। সেখানে লেখা থাকবে, বাবু টিন টিন, বাবু রিনঝিন, যায় রে, বাবু ফিরে ফিরে চায় রে। এই ছড়াটা ফরিদার নিজের বানানো। বাবু যখন ছোট ছিল তখন ফরিদা বানিয়েছে। ছোটবেলায় এই ছড়া বলে বাবুর গায়ে কাতুকুতু দিলে সে খুব হাসত। এখন বাবু বড় হয়েছে, গম্ভীর ভঙ্গিতে স্কুলে যায়। তারপরেও এই ছড়াটা ফরিদা যখনই বলে, বাবু শত গাম্ভীর্যের মধ্যেও ফিক করে হেসে ফেলে। বাবু নিশ্চয়ই তার মার লিখে যাওয়া শেষ ছড়াটা যত্ন করে রেখে দেবে। সে যখন বড় হয়ে চাকরি বাকরি করবে, তখন দামি একটা ফ্রেমে ছড়াটা সাজিয়ে দেয়ালে টানিয়ে রাখবে। তার একদিন বিয়ে হবে, বউ আসবে সংসারে। নতুন বউ আগ্রহ নিয়ে বলবে, এটা কি টানিয়ে রেখেছ? ছড়া না? ছড়া বাঁধিয়ে রেখেছ কেন? বাবু গম্ভীর গলায় বলবে, তুমি বুঝবে না। খবরদার ওখানে হাত দেবে না। মার কথা সে নিশ্চয়ই প্রথম দিনেই নতুন বউকে বলবে না। আমার মা পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গিয়েছিলেন, এই কথা নতুন বউয়ের সঙ্গে প্রথম দিনেই আলাপ করা যায় না। দ্বিতীয় চিঠিটা সে লিখবে চিত্রাকে। চিত্রা মেয়েটা তার খুব পছন্দের। চিত্রা এই পছন্দের ব্যাপারটা জানে না। পছন্দের ব্যাপার গোপন থাকাই ভালো। সে চিত্রাকে লিখবে, মা চিত্রা, আজ তোর এঙ্গেজমেন্ট। কি শুভ একটা দিন। এই শুভ দিনে অশুভ সংবাদ আসা ঠিক না। কিন্তু মা, কি করব বল? আমার কোনো উপায় ছিল না। এঙ্গেজমেন্ট উপলক্ষে তোর জন্য একটা শাড়ি কিনেছিলাম। শাড়িটা তোদের বাসায় রেখে এসেছি। কোনো এক সময় পরবি, কেমন মা? তোর বিয়েতে উপহার দেবার জন্যে কানের দুল কিনেছি। সেটা রাখা আছে আমার শোবার ঘরের ড্রেসিং টেবিলের সবচেয়ে নিচের ড্রয়ারে। ড্রয়ারে তালা দেয়া। তালার চাবিটা আমার বিছানার তোশকের নিচে। তোশক অল্প একটু তুললে কিন্তু পাবি না, অনেকটা তুলতে হবে। ভেতরের দিকে রেখেছি। মারে, মাছের তেলে মাছ ভাজা বলে যে ব্যাপারটা আছে, তোর উপহার কেনার মধ্যে এই ব্যাপারটা আছে। অনেক আগে তোর মার একটা গয়না আমি চুরি করেছিলাম। ওইটা বিক্রি করেই তোর শাড়ি, কানের দুল কেনা হয়েছে। তোর একটা মাত্র ফুপু, সে আবার মিসেস চূর্ণী। তোর নিশ্চয়ই খুব খারাপ লাগছে। মারে, অভাবে পড়ে আমার এই বিশ্রী অভ্যাস হয়েছে। সোনার দোকানে নিজের গয়না বিক্রি করতে যেতাম। সেখানেই অন্য গয়না দেখতে দেখতে হঠাৎ একটা সরিয়ে ফেলতাম। অভাব খুব খারাপ জিনিস মা। তুই তোর বাবার দিকে একটু লক্ষ্য রাখিস। আমার ধারণা আমি না বললেও তুই রাখবি। বিয়ের আগে মেয়েরা লক্ষ্য রাখে তার মার দিকে, বাবার দিকে চোখ পড়ে না। বিয়ের পর সে যখন একজন পুরুষের সঙ্গে বাস করতে যায়, তখন তার বাবার কথা মনে পড়ে। চিত্রা মা, যতই দিন যাচ্ছে তোর বাবা কেমন যেন আউলা ঝাউলা হয়ে যাচ্ছে। এমনভাবে সে তাকায় যেন তার কিছুই নেই। তুই অবশ্যই মাঝে মাঝে আদর করে তাকে দু একটা কথা বলবি। এটা সেটা রান্না করে খাওয়াবি। এতেই দেখবি মানুষটা কত খুশি হবে। কিছু কিছু মানুষ আছে অল্পতে খুশি হয়, কোনো কিছু না পেয়েই খুশি হয়। তোর বাবা সেরকম একজন মানুষ। মানুষটা ডুবে যাচ্ছে, তুই অবশ্য তাকে টেনে তুলবি। শেষ চিঠিটা লিখতে হবে জহিরকে। এইখানে ফরিদা একটা কায়দা করবে। আমার মৃত্যুর জন্যে তুমি দায়ী, এসব কিছুই লিখবে না। উল্টো ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা লিখবে। যদি চিঠি পড়ে সে একটা ধাক্কার মতো খায়, অন্তত একবার হলেও নিজের মন থেকে বলে আহারে। মন থেকে কেউ আহারে বললে সেই আহারে মনের ভেতর ঢুকে যায়।
কিছুদিন পর পর সেই আহারে মনের ভেতর থেকে বের হয়ে আসে, ফিসফিস করে বলে, আহারে, আহারে, আহারে। জহিরকে সে লিখবে, তুমি নিশ্চয়ই আমার উপর খুব রাগ করছো। আমার মাথাটা ঠিক নেই তো, এই জন্যে বোকার মতো এই কাজটা করলাম। তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, এই কষ্টটা আমি নিতে পারছি না। এ জীবনে আমি যে কটি ভালো মানুষ দেখেছি, তুমি তাদের মধ্যে একজন। অনেক পুণ্য বলে আমি তোমার মতো স্বামী পেয়েছি, কিন্তু সম্পূর্ণই আমার নিজের দোষে তোমার সঙ্গে থাকতে পারছি না। এই কষ্ট কোথায় রাখি? তুমি ভালো থেকো, শরীরের যত্ন নিই, বাবুকে দেখো, দেখে শুনে দুঃখী দুঃখী টাইপের একটা মেয়েকে বিয়ে করো, যাতে সে বাবুকে ভালোবাসে। যাই, কেমন? ইদি তোমার আদরের ফরিদা। ফরিদা নিজের মনে কিছুক্ষণ হাসল। এই চিঠি পড়ে জহিরের মুখের ভাব কী হবে ভেবেই মজা লাগছে। এখন চিঠিগুলি লিখে ফেলতে হবে। অন্ধকারে চিঠি লেখা যায় না। চিলেকোঠার ঘরে বাতি জ্বলছে, কাজেই আলোর সমস্যা নেই। চিঠি লেখার জন্যে বল পয়েন্ট তার হ্যান্ডব্যাগেই আছে। বাজারের ফর্দ লেখার জন্য একটা ছোট প্যাডও আছে। প্যাডটা সে কিনেছে ধানমন্ডির হলমার্কের দোকান থেকে। প্যাডের কভারে মীন রাশির ছবি। ফরিদার মীন রাশি বলেই সে এই প্যাড কিনেছিল। প্যাডটা এত সুন্দর যে কিছু লেখা হয়নি। মনে হয়েছে কিছু লেখা মানেই প্যাডটা নোংরা করা। চিঠি লেখার সব কিছুই তার কাছে আছে, শুধু পলিথিন নেই, তার প্রয়োজনও নেই। চিঠিগুলি হ্যান্ডব্যাগে রেখে ব্যাগের মুখ শক্ত করে বন্ধ করে দিলেই হবে। তাহলেই আর ব্যাগের ভেতর রক্ত ঢুকবে না। ফরিদার তৃষ্ণা খুব বেড়েছে। বুক ভর্তি তৃষ্ণা নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেওয়ার কোনো অর্থ হয় না। ঝাঁপ দেওয়ার আগে 2 গ্লাস ঠান্ডা পানি খেয়ে নেওয়া দরকার। আরেকবার তার নিজের ফ্ল্যাটে গেলে কেমন হয়? জহিরকে সে বলবে 2 গ্লাস পানি দিতে। ফরিদা তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। ফ্ল্যাটের বাতি জ্বলছে না, হইচইও শোনা যাচ্ছে না। খেলা বন্ধ করে লোকজন চলে গেছে। জহির হয়তো ঘুমিয়ে পড়েছে। কলিং বেল টিপে তার ঘুম ভাঙানো ঠিক হবে কিনা ফরিদা বুঝতে পারছে না। কাঁচা ঘুম ভাঙলে জহির খুব রেগে যায়। উল্টাটাও হতে পারে, হঠাৎ ঘুম ভাঙলে মানুষ ঘোরের মধ্যে থাকে, আগের কোনো কিছুই মনে থাকে না। এই অবস্থায় দরজা খুলে জহির তাকে দেখে হয়তো কিছুই বলবে না। ফরিদা স্বাভাবিকভাবে ঘরে ঢুকতে পারবে। ঘরে ঢুকে সে যা করবে তা হচ্ছে পানি গরম করে দেবে, গরম পানি দিয়ে আরাম করে গোসল। গোসলের পর 1 কাপ গরম চা, তারপর বিছানায় শুয়ে পড়া। এর মধ্যে যদি জহিরের ঘুম পুরোপুরি ভেঙে যায় এবং সে যদি বিশেষ দৃষ্টিতে তার দিকে তাকায়, তাহলে জহিরকে জড়িয়ে ধরে ঘুমোতে যাবে। শরীরের ভালোবাসা তুচ্ছ করার বিষয় না। শরীর বেশিরভাগ সময় মনের সমস্যা ভুলিয়ে দেয়। ফরিদা কলিং বেল টিপল। সে ঠিক করে রেখেছিল পরপর 5 বার কলিং বেল টিপবে। এই 5 বারে যদি দরজা না খোলে তাহলে সে ছাদে চলে যাবে। 4বারের বার দরজা খুলে গেল। জহির তার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, চাস কি? ফরিদা বলল, কিছু চাই না। জহির চাপা গলায় বলল, চলে যেতে বলেছি, চলে যা। কোথায় যাব? যেখানে ইচ্ছা যা। কোনো পার্কে চলে যা, ব্যবসা কর। রিক্সাওয়ালা ঠেলাওয়ালারা আছে, এরা 5 টাকা 10 টাকা দিয়ে দেবে। তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। মদ খেয়ে তোমার মাথা ঠিক নেই। তুমি কি বলছো নিজেও জানো না। জয় শব্দ করে দরজা বন্ধ করে দিল। ফরিদার তেমন কষ্ট হলো না। অদ্ভুত কারণে তার পানির তৃষ্ণাটা চলে গেছে। সে আবার ছাদে উঠে গেল। আকাশ ফর্সা হতে শুরু করেছে। হাতে সময় বেশি নেই, চিঠিগুলি লিখে ফেলা দরকার। এঙ্গেজমেন্টের দিনই চিত্রার বিয়ে হয়ে যাবে এই খবরটা গোপন রইল না। সকাল 8টায় চিত্রার খালা উত্তরা থেকে টেলিফোন করলেন। টেনশনে তার হাঁপানির টান উঠে গেছে, বুকে ব্যথা হচ্ছে, কপালে ঘাম জমছে। তার ধারণা অধিক উত্তেজনার কারণে তার স্ট্রোক করতে যাচ্ছে। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, শায়লা, খবর শুনেছিস? শায়লা বললেন, কি খবর? চিত্রা তোকে কিছু বলেনি? না তো। চিত্রা তো ডেঞ্জারাস নয়, এত বড় একটা খবর তোকে কিচ্ছু বলেনি? খবরটা কী আপা? খবরটা শোনার পর থেকে আমার শরীর কেমন যেন করছে। স্ট্রোকের আগে যেসব লক্ষণের কথা ডাক্তাররা বলেন, তার সব কটা লক্ষণ এখন আমার মধ্যে। কপাল ঘামছে, ডান হাত ব্যথা করছে। বেশিরভাগ লোকের ধারণা বাম হাত ব্যথা করা হার্ট অ্যাটাকের লক্ষণ। আসলে কিন্তু বাম হাত না, ডান হাত। আমি এখন ডান হাতের আঙুল পর্যন্ত বাঁকা করতে পারছি না। শায়লা চুপ করে রইলেন।
তার বড় আপার এই সমস্যা। মূল বিষয়ে যাবার আগে এদিক ওদিক যেতে থাকবেন, মূল বিষয়ে চাপা পড়ে থাকবে। বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। বরপক্ষে ওরা কি মত বদলেছে? শেষ মুহূর্তে বলছে আমাদের কিছু সমস্যা হচ্ছে, ছেলের কিছু আত্মীয় স্বজন বিদেশ থেকে এসে পৌঁছায়নি, কাজেই বৃহস্পতিবার এঙ্গেজমেন্টটা হবে না। আমরা পরে আপনাদের ডেট জানিয়ে দেব। শায়লা মনের উত্তেজনা অনেক কষ্টে চাপা দিয়ে স্বাভাবিক গলায় বলার চেষ্টা করলেন, বড় আপা কি হয়েছে বলো তো? এঙ্গেজমেন্টটা কি সত্যি হচ্ছে? তুই এঙ্গেজমেন্টের কথা ভুলে যা। শায়লার বুক ধক করে উঠল, মনে হলো সে মেঝেতে পড়ে যাচ্ছে। চিত্রার বলখারলা বললেন, এঙ্গেজমেন্টের কথা মাথা থেকে দূর করে দে। এঙ্গেজমেন্ট ফেঙ্গেজমেন্ট না, ওই দিন বিয়ে হচ্ছে। কি বললে? ওরা কাজী নিয়ে আসছে, ওই দিন বিয়ে পড়ানো হবে। কি বলছো তুমি? ওরা চিত্রার সঙ্গে এই বিষয়ে কথাও বলেছে। চিত্রার কোনো আপত্তি নেই। কবে চিত্রার সঙ্গে কথা বলেছে? এত কিছু তো আমি জিজ্ঞেস করিনি। তুই তোর মেয়েকে ডেকে শক্ত করে একটা ধমক দে, জরুরি খবরগুলি সে দেবে না। চিত্রা বিয়ের কানে না হলে আমি তোদের বাড়িতে এসে কষে একটা চড় লাগাতাম। সত্যি বিয়ে হচ্ছে আপা? সত্যি তো বটেই। ওরা বিয়ে পড়িয়ে রাতেই বউ নিয়ে চলে যাবে। চিত্রার সঙ্গে এ বিষয়েও ওদের কথা হয়েছে। চিত্রার আপত্তি নেই। কী বলছো তুমি? যা সত্যি তাই বলছি। তোর হাতে শুধু আজকের দিনটা সময় আছে। যা করার করে ফেল। কী করব সেটাও তো বুঝতে পারছি না। কী করবি? আচ্ছা আমি চলে আসছি, একটা ইসিজি করিয়ে তারপর আসবো। আমাদের বাড়ির একতলার ভাড়াটে বাড়িতে মিনি ক্লিনিক খুলেছে। ইসিজি ফিসিজি সবই আছে। 500 টাকা করে ইসিজিতে নেয়। আমার কাছ থেকে নিশ্চয়ই নেবে না।